মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার একান্ত রহমতে আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং শুহাদা আজমাইনের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আজকে যে বিষয়টিতে আমি কথা বলবো সেটা হচ্ছে মুসলমানদের বাংলা বিজয় ও বাঙালির আর্থসামাজিক রূপান্তর, দ্য মুসলিম কনকোয়েস্ট অফ বেঙ্গল অ্যান্ড দ্য সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন অফ বেঙ্গলিস। এই বিষয়টি আমরা কেন সিলেক্ট করলাম সেটার একটু ব্যাকগ্রাউন্ড বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। বিষয়টি সিলেকশনের পিছনে কারণ হচ্ছে আমাদের বাঙালি মুসলিম যারা আমরা রয়েছি, আমাদের আইডেন্টিটির ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণার অভাব রয়েছে। আমি বলছি না যে পরিষ্কার ধারণা নাই, আমি বলছি যে পরিষ্কার ধারণার অভাব রয়েছে বলে আমরা মনে করি। এবং আমরা মুসলিম হিসাবে এই বাংলাদেশে যারা বসবাস করি তাদের অনেকের মধ্যেই ইনফেরিয়রিটি কমপ্লেক্স রয়েছে, যে আমরা এই এলাকার ভূমিপুত্র কিনা এই প্রশ্ন আমাদের অনেকের মনে জাগ্রত হয়। আমরা এই এলাকার স্থায়ী বসতি বাসিন্দা কিনা সে প্রশ্ন আমাদের মধ্যে আসে। যখন কেউ কেউ আদিবাসী সাব্যস্ত হতে চায় তখন মনে হয় আমরা আসলে কোথাকার। আমাদের যে আইডেন্টিটি, সে আইডেন্টিটির ট্রু হিস্ট্রিটা কোথায়, সেটি মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। আমার হাতে খুব বেশি সময় নাই, এখানে 60টা স্লাইড, সো খুব কুইক শেষ করতে হবে। আমি চেষ্টা করব মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। একদম প্রথম যেই ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম প্রাচীন ম্যাপ, গঙ্গারিডি। দেখেন, মেগাস্থানেসের ইন্ডিকা গ্রন্থে তিনি বলেছেন যে আলেকজান্ডার এই পর্যন্ত লাল অংশ পর্যন্ত এসে থেমে গিয়েছেন। দেন দেয়ার ওয়াজ নিউট্রাল টেরিটরি অ্যান্ড দেন গঙ্গারিডি। এই গঙ্গারিডি মিনস হচ্ছে আমাদের বাংলাকে বোঝাচ্ছেন। কোনো পার্টিকুলার একজন রাষ্ট্রপ্রধান বা একটা শাসন, একটা এম্পায়ার ছিল বিষয়টা এমন নয়। অনেকগুলো জনপদ সেখানে ছিল, কিন্তু দে ওয়ার ইউনাইটেড অ্যাগেনস্ট দ্য ইনভেডার। এটা ভেরি ক্লিয়ার ছিল। ইন্ডিকা উপস্থাপন করেছে যে এখানে হাজার হাজার হাতি রয়েছে এই বাহিনীর কাছে, যাদের সাথে আলেকজান্ডার সাহস পাচ্ছে না এই বাংলা দখল করার জন্য। পরে দেখেন এই ম্যাপটাতে বাংলার বিভিন্ন জনপদকে উপস্থাপন করা হয়েছে, কোথায় কোন জনপদটা ছিল, অনেকগুলো জনপদ। এর পরের ম্যাপটা হচ্ছে আমাদের সালতানাতের ম্যাপ। সুলতানি আমলে বাংলা যে অংশটাকে কাভার করেছে একদম উড়িষ্যা পর্যন্ত, উড়িষ্যা ভাগলপুর পর্যন্ত আমাদের এই পুরো এলাকাটা এখানে রয়েছে। এই ম্যাপটা হচ্ছে সালতানাতের 1352 থেকে 1576 সালে মোগলরা বাংলা দখল করে। দখলে স্টার্ট হয় রাজমহলের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে। তো এই মোগলরা আসার আগ পর্যন্ত বাংলার এক্সপানশনটা কতটুকু হয়েছে, একদিকে পূর্বে আসাম দেন হচ্ছে আরাকান পর্যন্ত, যে এলাকা নিয়ে এখন সমস্যা হচ্ছে সে আরাকানের অঞ্চলটা আমাদের সাথে ছিল। দেন একদম পশ্চিমে উত্তরপ্রদেশ পর্যন্ত। এটা ওই ম্যাপটারই বিভিন্ন বিশ্লেষণ দেয়া। এই ম্যাপটা হচ্ছে মুঘলদের যে এক্সপানশন 1526 থেকে 1707, এই সময়ে ধারাবাহিকভাবে মোগলরা কীভাবে এক্সপান্ড করলো। যেটা ইয়েলো পার্ট, এটা হচ্ছে মোগলরা 615-এর মধ্যে তারা এই পুরো অংশটাকে 1615-এর মধ্যে এই পুরো অংশটা তারা নিজেদের অধীনে নিয়ে আসে। দেন 1707-এর পরে এসে বাকিগুলো, 7 পর্যন্ত এসে বাকিগুলো তারা মোগলদের অধীনে নিয়ে আসে। এটা হচ্ছে নবাবদের অধীনে যখন বাংলা 1717 থেকে 1751 এই সময়কাল পর্যন্ত বাংলার যে অংশটা ছিল সেটি। এটা র্যানেলের মানচিত্র। র্যানেল এসে বাংলায় যেই বিশাল এক মানচিত্র তৈরি করেছে, সেই মানচিত্র হচ্ছে এটি। এটি হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। ব্রিটিশরা যে কয়েকটা প্রেসিডেন্সিতে ভাগ করেছিল তার মধ্যে ছিল একটা বেঙ্গল প্রেসিডেন্সি। যেটা লাল অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, বিশাল একটা অংশ।
এরপরে 1905 সালে যে বাংলা ভাগ হলো, পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ এবং বেঙ্গল প্রদেশ, সেটা হচ্ছে এ হচ্ছে সেটার ম্যাপ। পূর্ব বাংলা এবং আসামের যে মানচিত্র, আমরা 1905 থেকে 1912 সাল পর্যন্ত আমাদের যে এই টেরিটরিটা, সেটা হচ্ছে এটা। এরপরে 1947-এ দেশটা যখন ভাগ হলো, ভাগটা দেখেন, বাংলা ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ, বঙ্গ এবং পূর্ববঙ্গ, ওইটা শ্যাডো দিয়ে দেখানো আছে। দেন হচ্ছে পাঞ্জাব ভাগ হয়েছে, পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাব। পূর্ব পাঞ্জাব আসছে ভারতের সাথে, পশ্চিম পাঞ্জাব হচ্ছে পাকিস্তানের সাথে। এর বাইরে মাঝখানে হায়দ্রাবাদ এটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল, যেটা ভারত পরবর্তীতে দখল করে নিয়েছে। এ হচ্ছে আমাদের এখনকার পূর্ব এবং পশ্চিম বাংলা একসাথ করা। এটা হচ্ছে পশ্চিম বাংলার ম্যাপ, সর্বশেষ আমাদের বাংলাদেশ। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্রম অ্যানশিয়েন্ট টু দ্য প্রেজেন্ট। আমরা ম্যাপের মাধ্যমে বাংলাদেশটা কীভাবে পেয়েছি। আসুন আমরা যে আলোচনাটা আজকে করার কথা সেটি শুরু করি। সেটি হচ্ছে বাঙালি যে জাতিগোষ্ঠী, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জাতিগোষ্ঠী। আরবদের পরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাঙালিরা হচ্ছে মুসলমান। এবং এই বাঙালিরা যে মুসলমান, এই মুসলমান হওয়ার পেছনে যে হিস্ট্রিক্যাল কজেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মিডাইভাল পিরিয়ডে আমাদের এই বাংলায় অনেক মানুষ এসেছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এসেছেন। তার মধ্যে অ্যারাবস, তার্ক, আফগান, মুঘল, সিরিয়ান, পার্সিয়ান অ্যান্ড আদার্স। তারা বাংলায় এসেছেন মূলত যে দুইটা বিষয়কে সামনে রেখে, এক হচ্ছে রিলিজিয়াস পার্সপেক্টিভকে সামনে রেখে, আর আরেকটা হচ্ছে এখানকার বিজনেসকে সামনে রেখে। বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট হাব ইন দ্যাট ভেরি ওয়ার্ল্ড। এটা তারা সবাই জানতো এবং সেই বিষয়টাকে সামনে রেখে এসেছে। 1204 সাল থেকে বলা হয়ে থাকে মোর দ্যান 500 ইয়ার্স এই বেঙ্গল ছিল পৃথিবীর সবচাইতে সম্পদশালী এলাকার মধ্যে একটি, বা অন্যতম সম্পদশালী এলাকা ছিল বাংলা। এখানে যে শাসকরা শাসন করেছেন মুসলিম পিরিয়ডে, সালতানাতের সময় সুলতানি শাসকগণ শাসন করেছেন, দেন মোগল পিরিয়ডে শাসন করেছেন মুসলমানরা। এরপরে 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার শাসন ক্ষমতা, সেটা হচ্ছে রেভিনিউ কালেকশনের ক্ষমতা তাদের হাতে চলে যায়। আমরা দেখি বাংলা যে ইসলাম আসলো মিডাইভাল পিরিয়ডে, আরব, তার্ক, মুঘল, আফগান এদের হাত ধরে, এই ইসলাম আসার পেছনে যে হিস্ট্রিটা, আমরা সেটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই দিন জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, সেই জীবন ব্যবস্থার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা ছিল যে কীভাবে তিনি সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। সেই ছড়িয়ে দেওয়ার পিছনে আমরা যে মেজর রিজনগুলো পাই, সেটা হচ্ছে দেয়ার ইজ মোরাল ভ্যালুজ। ইসলামের মধ্যে নৈতিক মূল্যবোধের বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেমন প্রায়োরিটাইজ জাস্টিস অ্যান্ড ইকুইটি। ইসলাম জাস্টিসকে প্রায়োরিটি দিয়েছে, ইকুইটিকে প্রায়োরিটি দিয়েছে। এমফাসাইজড অন এডুকেশন অ্যান্ড লার্নিং। এবং ইট ওয়াজ মার্কড বাই কম্প্যাশন, লাভ, ব্রাদারহুড, সলিডারিটি অ্যান্ড কোঅপারেশন। এই যে বেসিক বিষয়গুলো, যেই বিষয়গুলোর জন্য বর্তমান বিশ্ব অনেক চেষ্টা করে যাচ্ছে সারা দুনিয়াতে, যে কীভাবে পৃথিবীর মানুষের মধ্যে কম্প্যাশন তৈরি করা যায়, ব্রাদারহুড তৈরি করা যায়, সলিডারিটি তৈরি করা যায়। বাট ইট ওয়াজ স্টার্টেড বিফোর 14th সেঞ্চুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ইসলামকে এই মানব জাতির জন্য একটি জীবন আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে যে এই বিষয়গুলোকে তিনি স্টাবলিশ করে দিয়েছেন। ফলে আমরা দেখি খুব স্বল্প সময়ের মধ্যে সারা দুনিয়াতে ইসলাম এক্সপান্ড করে। এবং বলা হয়ে থাকে 750 থেকে 1600 শতক পর্যন্ত দেয়ার ওয়াজ গোল্ডেন এজ। পৃথিবীর ইতিহাসে এটাকে সোনালী যুগ বলা হয়। পৃথিবীর ইতিহাস 10,000 বছরের রিটেন ইতিহাস,
সেই 10,000 বছরের মধ্যে এই 750 থেকে 1600, দ্যাট ওয়াজ গোল্ডেন পিরিয়ড ফ্রম কনসিডারিং কম্পেশন, সলিডারিটি, ব্রাদারহুড অ্যান্ড আদার্স। তাহলে এই মুসলমানদের যে হিস্ট্রিক্যাল রুট, বাংলার যে মানুষ তাদের যে হিস্ট্রিক্যাল রুট, আমরা রুটটা খোঁজার চেষ্টা করতেছি কীভাবে আসলো। আমরা দেখি ইসলামের প্রাথমিক যুগেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের সময় এবং এরপরে উমাইয়া খেলাফতের সময়, এরপর আব্বাসীয় খেলাফত, এই সময়টাতে ইসলাম সারা পৃথিবীতে এক্সপান্ড করে এবং 8ম শতকে এসে প্রথম সিন্ধ, মানে একদম ভারতবর্ষের একেবারে ইস্টার্ন পার্ট যেটা ছিল উমাইয়া খেলাফতের ইস্টার্ন টেরিটরি, ইস্টার্ন পার্ট দ্যাট ওয়াজ সিন্ধু নদী পর্যন্ত ইসলামের অধীনে চলে আসে, মুসলমানদের অধীনে চলে আসে। সিন্ধু নদীর অববাহিকা পর্যন্ত আসার পেছনে একটি ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, যে শ্রীলঙ্কায় আরবদের একটা জাহাজ এখানে লুট হওয়ার বিষয় হয়েছে, যে শ্রীলঙ্কা যাওয়ার পথে, এবং সেই লুট হওয়ার কারণে এটার জন্য সিন্ধের শাসককে দায়ী করা হয় এবং সিন্ধের শাসকের ওই লুটের কারণে আমরা দেখি যে মোহাম্মদ বিন কাসেম 712 সালে এসে সিন্ধের শাসকের সাথে যুদ্ধে জড়ান এবং সিন্ধ দখল করে নেন। একটি বিষয় এখানে পরিষ্কার করা দরকার, যে আপনি যখন সারা পৃথিবী নেতৃত্ব দিবেন তখন আপনাকে বাণিজ্যিক রুটটাকে নিশ্চিত করতে হবে। এখনকার সময় দেখবেন যে ইউরোপ, আমেরিকা তাদের বাণিজ্যিক রুট নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যায়, এবং যখন ইসলামের সেই গোল্ডেন এইজকে যদি আমরা ক্যালকুলেট করে দেখব, যে সারা দুনিয়ার বাণিজ্যিক রুটগুলো তারা স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। শ্রীলঙ্কা যাওয়ার পথে একটা জাহাজ লুট হয়েছে, এর কারণে ইসলামের যে শাসক তখনকার, তার নির্দেশনায় মোহাম্মদ বিন কাসেম এসে 712 সালে সিন্ধ বিজয় করেছেন। এরপরে যেটি হয়েছে যে প্রায় 300 বছর সিন্ধ নদী ছিল মুসলিম খেলাফতের ইস্টার্ন বাউন্ডারি, একদম পূর্ব পার্ট। এই ইস্টার্ন বাউন্ডারির মানে এই না যে এরপরে আর মুসলমানরা আসেন নাই। ইস্টার্ন বাউন্ডারি তাদের ইসলামের শাসকদের অধীনে ছিল, বাট এর পূর্ব দিকেও মুসলমানদের এক্সপানশন হয়েছে, দাওয়াতি কাজ করার জন্য এসেছে, নানান কাজে ব্যবসা বাণিজ্যের জন্য এখানে এসেছে, বাংলায় এসেছে, বার্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইভেন চায়না পর্যন্ত মুসলমানদের পদচারণা ছিল। এই ম্যাপটি আমি দেখিয়েছি এখানে, দেখেন, যেটি দেখা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খোলাফায়ে রাশিদিন, এরপরে উমাইয়া খেলাফতের সময় পর্যন্ত কতটুকু পরিমাণ এক্সপানশনটা হয়েছে সেটি একেবারে আমরা সিন্ধু নদী আপনারা খেয়াল করে দেখবেন যে একেবারে পূর্ব পার্ট পাঞ্জাব পর্যন্ত চলে আসছে, এটা হচ্ছে সিন্ধু নদী পর্যন্ত। দ্যাট ওয়াজ ইস্টার্ন টেরিটরি অফ মুসলিম এম্পায়ার। দেন পরের ম্যাপটা আমরা দিয়েছি যে সারা দুনিয়াতে ইসলাম কোথায় কোথায় কীভাবে এক্সপান্ড করলো। দেখেন, মোস্টলি উপকূলীয় অঞ্চল দিয়ে ইসলামের এক্সপানশনটা হয়েছে। ভারতবর্ষ থেকে এখানে উপকূলীয় অঞ্চল দিয়ে একেবারে ইন্দোনেশিয়া, জাভা পর্যন্ত চলে গেছে, এদিকে মরক্কো পর্যন্ত। এই মাঝখানের বিশাল একটা অংশ ইসলামের এক্সপানশন হয়েছে, এবং আপনাদের জেনে রাখা দরকার যে এই অংশটাতেই সবচেয়ে বেশি মানুষের বসবাস এখানেই সবচাইতে বেশি। এবার আমি আমার ইন্ট্রোডাকশনে একদম লাস্ট যে কথাটি সেটি হচ্ছে প্রাইমারিলি বাংলায় মুসলমানরা যেসব এলাকায় এসে সেটেল করেছেন তার মধ্যে ছিল গৌড়, সাতগাঁওয়ান, পান্ডুয়া, সোনারগাঁ। এই এলাকাগুলোতে এসে মুসলমানরা সেটেল করেছেন, এবং এই সেটেলমেন্টের ধারাবাহিকতায় মুসলমানরা এখানে কিছু বিষয় এখানে এস্টাবলিশ করতে পেরেছেন। এক ছিল মুসলমানদের যে মুআমেলাত, মানুষের সাথে যে যোগাযোগের ফলে মানুষের সাথে তাদের ইন্টারাকশন ডেভেলপ করেছে। এরপরে যেটি হয়েছে, ব্যবসা বাণিজ্য যাদের সাথে করেছে তাদের সাথে একটা ফেইথ রিলেশনশিপ ডেভেলপ করেছে, এবং এখানকার মানুষজন মুসলমানদের কাছে তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহ বোধ করেছে। সো এই ইন্টারাকশানটা হয়েছে এখানে, গ্রাজুয়াল ইন্টারাকশান।
এবং রিচার্ড ইটন এই বিষয়গুলোকে খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন। তিনি তার লেখায় লিখেছেন যে পৃথিবীর আরবদের পরে সবচাইতে বেশি সংখ্যক মানুষ বাঙালিরা মুসলিম হওয়ার পেছনে কারণটা কি, এটা অনুসন্ধান করতে যেয়েই মূলত আমি বেঙ্গল নিয়ে স্টাডি করতে শুরু করি। এবং বেঙ্গল নিয়ে স্টাডি করতে যেয়ে দেখি যে বাংলায় মানুষের মধ্যে নতুন ধর্ম গ্রহণের যে প্রবণতা, এটা অনেক প্রাচীন আমল থেকে ছিল। এবং নতুনকে গ্রহণ করে নেওয়া এবং খুব রিজিড মেন্টালিটি থেকে বের হয়ে আসার যে মানসিকতা, এটি বাঙালির মধ্যে ছিল। অনেক ব্যাখ্যা রয়েছে এর পেছনে। তো আমরা ইন্ট্রোডাকশানে সর্বশেষ এই কথাই বলবো যে দীর্ঘ 550 বছরের টানা মুসলিম শাসনের কারণে বাংলার আর্থসামাজিক উন্নতি ঘটেছে, যে উন্নতি তখনকার সময় ঈর্ষণীয় ছিল এবং পৃথিবীর অন্যতম সেরা ইকোনমির একটি অঞ্চল হিসাবে বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। এবার আসেন বাংলা মুসলমানদের আসার আগে বাংলার অবস্থাটা কেমন ছিল। এখানে বলা হয়ে থাকে দ্য বেঙ্গল রিজিয়ন ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি আর্লি সেন্টার্স অফ এরিয়ান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। আমরা আর্যদের সম্পর্কে জানি যে আর্যরা বাংলায় এসছে, এবং এই আর্যরা বাংলায় প্রথম যে এলাকাতে তাদের বসতি স্থাপন করে সেটা হচ্ছে জলপাইগুড়ি থেকে আসাম, এই আমাদের বাংলার উত্তর পাটটা নিয়ে এই এলাকায় তারা বসতি স্থাপন করে। এবং এখানে ধর্ম হিসাবে যেই কয়েকটি ধর্ম সবচাইতে মানুষের হৃদয়ে জয় করতে সক্ষম হয় সেটি ছিল বুদ্ধিজম এবং জৈনিজম। এবং দেখা যায় যে সিন্স আর্লি টাইম বেঙ্গল রিজিয়ন হ্যাজ বিন দ্য ক্র্যাডল অফ সিগনিফিক্যান্ট রিলিজিয়াস মুভমেন্ট। ধর্মীয় আন্দোলন হওয়া এটা বাংলায় ছিল, প্রাচীন আমল থেকে ছিল। এবং বুদ্ধিজম এবং জৈনিজমের মধ্যে এই বাঙালিদের যেই অন্তর্ভুক্তি, কনভার্সন, সেটার পিছনে একটা বড় কারণ হচ্ছে হিন্দু ধর্মের পক্ষ থেকে যে প্রেশার, যেই ব্রাহ্মণিজমের পক্ষ থেকে যে প্রেশারটা, সেটাকে তারা অ্যাকসেপ্ট না করে বরং তারা বৌদ্ধিজম এবং জৈনিজমের প্রতি বেশি তারা আকৃষ্ট হয়েছে। আমরা দেখি ইভেন দ্য কান্ট্রি ওয়াজ ইন ওপেন রিভিলিয়ন এগেনস্ট হিন্দু অর্থোডক্সি। Bengal was largely inhabited by descendants of early citizens of Magad. Consequently, Brahmanism struggled to sustain itself for many centuries among a population of forefront of Buddhism. So, দীনেশ চন্দ্র সেন যে ব্যাখ্যাটা এখানে দিয়েছেন যে হিন্দু অর্থোডক্সি বিরুদ্ধে বাংলায় বিদ্রোহ হয়েছে, এবং সেই বিদ্রোহ হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে বাংলার যে মানুষ তারা মগধের বাসিন্দা ছিল একটা বড় অংশ, এবং তারা ব্রাহ্মণিজমের বিরুদ্ধে স্ট্রাগল করে এখানে তারা টিকে ছিল। এবং যারা ডিভাইন ম্যান হিসেবে স্বীকৃত আউট অফ 24, সেখানে প্রায় 23 জনের মস্ক বা সালভেশন হয়েছে বাংলাতে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে বাংলায় একটি কথা বলা হয়ে থাকে যে মুসলমানদের আসার আগে সবচেয়ে ডমিনেন্ট রিলিজিয়ন ছিল হিন্দুইজম। ইটস নট ট্রু। আমাদের এখানে মোস্ট ডমিনেন্ট রিলিজিয়ন ছিল, there was Buddhism, and before that there was Jainism. এটা দীনেশ চন্দ্র সেনের বক্তব্য। Despite the presence of major religions such as Hinduism, Buddhism and Jainism, as well as various minor beliefs like animism, the region remains open to embracing new faith of Islam in the early Middle Ages. So, এই যে কতগুলো রিলিজিয়ন এখানে রয়েছে তার মধ্যে ইসলাম আসার পরে মানুষ সেই ইসলামকে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়েল ফ্যাক্ট। ইট ওয়াজ ডেসক্রাইবড বাই দীনেশ চন্দ্র সেন। আমরা এরিয়ানদের বাহিরে যদি দেখি যে বাংলার মানুষের যেই স্ট্রাকচার, কীভাবে বাংলার মানুষদের এখানকার এথনিক ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে, তাহলে আমরা সেখানে দেখব যে এখানে দুই ধরনের বিষয় ছিল, এরিয়ান এবং নন এরিয়ান।
এরিয়ানদের বাহিরের যেই জনগোষ্ঠী তাদেরকে বলা হতো নিষাদ জনগোষ্ঠী, নিষাদ। এবং নিষাদ হচ্ছে কারা? এরা হচ্ছে এই যে ডোম, হাদি, চণ্ডাল, লেচ্ছ, এই যে অনেকগুলো আমরা বর্ণের কথা এখন জানি, নিম্ন বর্ণের মানুষ যাদেরকে আমরা বলি, এরা ছিলেন এই নিষাদ জনগোষ্ঠী। দ্যাট মিনস উইদাউট এরিয়ান অল ওয়ার নিষাদ। এরাই হচ্ছে বাংলার আদি জনগোষ্ঠী। যেই বাংলার আদি জনগোষ্ঠী হচ্ছে আমরা। এরিয়ান, নন এরিয়ান। এই নন এরিয়ান হচ্ছে এই সংখ্যার বিষয়ে আমি একটু পরে আলোচনা করব, যে আসলে কাদের সংখ্যা কেমন ছিল, মুসলমানের সংখ্যা কেমন ছিল। সো এই হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টে আমরা যেটি দেখেছি যে এরিয়ানরা এসে যে কাজটি করে, বাংলায় স্ট্রাকচার তৈরি করে, সোশ্যাল স্ট্রাকচার তৈরি করে। নিষাদ জনগোষ্ঠী অনেকগুলো কাস্টে বিভক্ত থাকার কারণে দেয়ার ইজ নো স্ট্রাকচার ইন সোসাইটি, কিন্তু এরিয়ানরা এসে স্ট্রাকচার তৈরি করে। স্ট্রাকচার তৈরি করে বেসিক কতগুলো কাস্ট সিস্টেম এখানে ডেভেলপ করে, যেটা আমরা বলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যেটা শূদ্রকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, যে এর আগে যতগুলো কাস্টের নাম বলছি অলা শূদ্র। তাহলে এই যে ডিভিশনটা করলো, এই ডিভিশনটা করছে ফর দেয়ার ওন ইন্টারেস্ট। ব্রাহ্মণদের নিজেদের স্বার্থকে সামনে রেখে, এরিয়ানদের নিজেদের স্বার্থকে সামনে রেখে। এখানে প্রফেসর এইচ.সি. রায় চৌধুরী তিনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এই জায়গায় এসে। His conclusion can be summarized in 4 key points. 4টা মৌলিক পয়েন্ট তিনি বলেছেন। Firstly, the initial settler in Bengal and Odisha are closely related to non-Aryan tribes. এরা মেইনলি non-Aryan ছিল একদম। There was a gradual influx of Aryan influence. Gradually এরা আসা শুরু করেছে। Secondly, আমাদের দ্যাট মিনস এরিয়ানরা আসার আগে যে জনগোষ্ঠী, নিষাদ জনগোষ্ঠী, এখানে তারাই ছিল, এরা ছিল বাঙালি এখানকার। দেন সেকেন্ডলি তিনি বলছেন অর্গানাইজড গভর্নেন্স এক্সিস্টেড ইন বেঙ্গল ওয়েল বিফোর দ্য অ্যাডভেন্ট অফ হিস্ট্রিক্যাল এরা। দ্যাট মিনস বিফোর এরিয়ান দেয়ার ওয়াজ অর্গানাইজড গভর্নেন্স সিস্টেম ইন বেঙ্গল। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে এরিয়ানরা এসে, আমি বলছি একটু আগে বলছি, দেয়ার ওয়াজ স্ট্রাকচার, দ্যাট স্ট্রাকচার বেসড অন কাস্ট, রিলিজিয়ান, অ্যান্ড দে গ্যাভ স্যাংশন। কিন্তু এখানে আমরা এসে দেখলাম এইচ.সি. রায় চৌধুরী খুব চমৎকার করে বলছেন যে দেয়ার ওয়াজ অর্গানাইজড গভর্নেন্স সিস্টেম ইন বেঙ্গল। অ্যান্ড থার্ডলি, দ্য রিজিয়ন ওয়াজ টাইপিক্যালি সেগমেন্টেড ইন্টু মাল্টিপল স্টেটস, যেটা আমি কিছুক্ষণ আগে ছবি দিয়ে দেখিয়েছি ম্যাপে, যে অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। এবং ফাইনালি তিনি বলছেন যে কিংডম অফ বেঙ্গল মেনটেন ক্লোজ রিসিপ্রোকাল কানেকশন উইথ দেয়ার ইমিডিয়েট ওয়েস্টার্ন নাইবার্স। দ্যাট মিনস বাংলার সাথে উত্তরপ্রদেশ সহ উপরের যারা উত্তরের দিকের পশ্চিম দিকের যারা রয়েছে তাদের সাথে ক্লোজ কানেকশন, আবার রিসিপ্রোকাল কানেকশন, বুঝছেন তো? প্রয়োজনে বন্ধু, প্রয়োজনে অসুবিধা হইলে শত্রুতা করতে কোনো অসুবিধা নেই, বাট আমার রাষ্ট্রকে টিকে রাখতে হবে। দিস ইজ নট প্রেজেন্ট কনটেক্সট, ইট ইজ বিফোর 2000 ইয়ার্স। বাঙালির যেই সেন্টিমেন্ট ছিল, এই সেন্টিমেন্টটা আজকের না। আমি এই জন্য প্রায় আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখি যে দিল্লির সাথে আমাদের দ্বন্দ্বটা কয়েক হাজার বছরের দ্বন্দ্ব। আব্দুল মুমিন চৌধুরী এবং মিশ্র তাদের যে এই ব্যাখ্যা, আপনি দেখেন আমরা যে আলোচনাটা ছিলাম যে পালদের পরে এখানে সেনরা ক্ষমতায় এসছে, সেনরা দায়িত্ব নিয়েছে বা শাসক হয়েছে। এখন সেনরা কোত্থেকে আসলো? এরা, আব্দুল মুমিন চৌধুরীর বক্তব্য হচ্ছে এরা মোর দ্যান 100 ইয়ার্স বাংলা শাসন করেছে এবং তারা দ্য প্রসেস অফ ইন্টিগ্রেটিং সাব রিজিয়ন, খুব ইন্টারেস্টিং একটা বিষয় তিনি তুলে ধরেছেন যে এই সেনদের সময়ে বাংলার যে বিভিন্ন জনপদগুলো এগুলো আস্তে আস্তে অ্যাসেম্বল হতে শুরু করে। পালদের সময় অনেকটা হয়েছে, কিন্তু একটা ইন্টিগ্রেট বাংলা সেনদের আমলে চলে আসে। সেনদের নানান মেকানিজমের মধ্য দিয়ে তারা এটা করতে সক্ষম হয়। আমি একটু আরেকবার বলে রাখি, পালরা ছিলেন বৌদ্ধ ধর্মের আর সেনরা ছিলেন হিন্দু ধর্মের। এখন এই সেনরা আসলে কোত্থেকে আসলেন? যে সেনদের ইতিহাস ক্লাস 7-এ পড়ানো নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। সেনরা নাকি বাংলাদেশের, সেনরা কি বাংলাদেশের না বাংলাদেশের বাইরের, সে বিষয়ে আমি 3টা রেফারেন্স এখানে আজকে নিয়ে আসছি। ডিসি গাঙ্গুলি তিনি বলেছেন যে হিস্ট্রিক্যাল রেকর্ডস ফ্রম দ্য পাল ডাইনাস্টি ইন্ডিকেট দ্যাট কিংস স্টার্টিং ফ্রম দেবপালো অ্যাপয়েন্টেড
numerous foreign officers, including the Karnataka. So it is conceivable that a distant ancestor of the Shen in Bengal originated from Deccan and initially served under the Pal. পালদের কাছে এরা এসে কাজ করতো ইনিশিয়ালি, দেন তারা এখানে শাসক হয়েছে, তারা আসে কর্ণাটক থেকে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে একই কথা বলেছে, সাউদার্ন রিজিয়ন থেকে আসছে সেনরা। এবং আরসি মজুমদার, যিনি আমাদের বাংলার অন্যতম ঐতিহাসিক বেঙ্গল হিস্ট্রির, তিনি পরিষ্কার করে বলছেন, থ্রু এক্সামিনেশন অফ আর্লি ইনস্ক্রিপশন অ্যান্ড হিস্ট্রিক্যাল রেকর্ডস pinpointed the origin of Shen. He concluded that the Shen family hailed from Karnataka in South India. So it's very clear যে সেনরা আসে কর্ণাটক থেকে, এখানে তারা এসে আমাদের উপর শাসন করেছে। এবার আসেন, এই সেন শাসককেই মুসলমানরা পরাজিত করে ইসলাম মানে বাংলায় মুসলিম শাসন শুরু করেছে। সো আমরা একেবারে হিস্ট্রিক্যাল রেকর্ডটা এখানে যদি একটু দেখি, ফার্স্ট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের ফাউন্ডেশনটা করেছেন। দেন 4 জন খলিফা পরবর্তী সময় ছিল, তারপর উমাইয়া, আব্বাসিদ, মামলুক, সেলজুক, আইয়ুবিদরা ক্ষমতায় ছিল। এখন এই যারা ক্ষমতায় ছিলেন বা ইসলামের বা মুসলমানদের এরিয়াগুলোকে এক্সপানশনে যারা কাজ করেছেন, তারা তৎকালীন সময়ের যতগুলো এম্পায়ার ছিল প্রায় সবগুলো এম্পায়ারকেই ইসলামের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা এই সময়কালের যেই বিভিন্ন ডাইনাস্টির যেই সময়কাল বা সেই শাসন, সেটা একটা ছোট্ট দিয়েছি, এখানে ম্যাপ দিয়েছি। ম্যাপটা দেখেন, সামানিদ, গজনবীর শাসক, গজনির শাসক সুলতান মাহমুদের কথা অনেকে জানি আমরা, যে সুলতান মাহমুদ অনেকবার ভারত আক্রমণ করেছেন। হ্যাঁ, আমাদের ইতিহাসে শুধু পড়ানো হয় যে তিনি সোমনাথ মন্দির লুট করেছেন, কিন্তু সুলতান মাহমুদ কি সোমনাথ মন্দির লুট করেছেন? তিনি তো বাংলায় আসছেন, বহুবার ভারতবর্ষে বিভিন্ন এলাকায় এসে ইসলামের প্রচারের কাজ করেছেন, বাট উই নো যে তিনি শুধুমাত্র লুটের কাজটাই করেছেন, তা কিন্তু না। তো যাই হোক, আমরা দেখি যে সামানিদ, গজনভিদ এবং অন্যান্য যেই বংশ এই সময় এক্সপান্ড করে। খুব ইন্টারেস্টিংলি দেখবেন যে উমাইয়া খেলাফতের পরে, উমাইয়াটা মোটামুটি ইন্টিগ্রেটেড ছিল, যে আব্বাসীয় খেলাফতের সময় এসে পূর্বে আলাদা ডাইনাস্টি তৈরি হচ্ছে, পশ্চিম আলাদা ডাইনাস্টি হচ্ছে, আব্বাসিদরা পার্টিকুলার এরিয়াতে তারা ফিক্সড হয়ে যাচ্ছে। তো এই যে নতুন নতুন ডাইনাস্টি হচ্ছে, আমার হিস্ট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের মধ্য দিয়ে নতুন নতুন এলাকায় ইসলামের এক্সপানশন হয়েছে। নতুন নতুন এলাকায় ইসলামের এক্সপানশনের একটা বড় রিজন হচ্ছে এই ডাইনাস্টির কনফ্লিক্টগুলো। এক ডাইনাস্টি আরেক ডাইনাস্টিকে বের করে দিচ্ছে, সে এসে নতুন জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতেছে, এবং সেই ধরনের একটা ঘটনার কারণেই ভারতবর্ষে ইসলাম আসে। এটা আমরা আমাদের আলোচনায় নিয়ে আসবো। আরেকটা ম্যাপ এখানে দেখিয়েছি যে সারা পৃথিবীতে কতটুকু জায়গায় ইসলাম এক্সপান্ড করেছে। এবার আসেন সেই হিস্ট্রিটা একটু দেখি, যে ভারতবর্ষে ইসলাম আসার পিছনে যে ডাইনাস্টিক কনফ্লিক্টটা কীভাবে কাজ করেছে, খুব চমৎকারভাবে কাজ করেছে। এখানে কনভার্সনের পরিমাণটাই সবচাইতে বেশি ছিল, এবং ইমিগ্রেশনের পরিমাণটা কম্পারেটিভলি অনেক কম। এবার আসেন, এই যে আমরা যেটাকে গোল্ডেন এজ বলছি শুরুতে, এই গোল্ডেন এজ কীভাবে বাংলার মুসলমানদের সাথে ইনভলভ হলো, কীভাবে মুসলমানরা গোল্ডেন এজের সাথে কানেক্টেড হলো। আমরা হিস্ট্রিক্যালি জানি যে মুসলমানদের হাত ধরে পৃথিবীতে গোল্ডেন এজ এসেছে, মোর দ্যান 700 ইয়ার্স, যেটা মুসলিম গোল্ডেন এজ হিসেবে আমরা জানি। সেই মুসলমানরা যখন বাংলায় শাসক হিসেবে আসলেন, তখন বাংলা এই ইসলামিক গোল্ডেন এজের সাথে কানেক্টেড হয়ে গেল। কথা বুঝছেন কিনা? বাংলা ইসলামিক গোল্ডেন এজের সাথে কানেক্টেড হলো। যে গোল্ডেন এজ আরবে ছিল, যে গোল্ডেন এজ সেন্ট্রাল এশিয়াতে ছিল, সেই গোল্ডেন এজের সাথে বাংলাও কানেক্টেড হয়ে গেল, কানেকশান হয়ে গেছে বাংলা। এখন কানেকশান হয়ে যাওয়ার কারণে বাংলার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এরপরে কূটনৈতিক সব দিক থেকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, সব দিক থেকেই ডেভেলপমেন্ট, বিকজ অফ দ্য রিলেশনশিপ অ্যান্ড কানেকশান। এটাকে আব্দুল করিম খুব সুন্দর করে বলেছেন যে মুসলিম কিংডম অ্যান্ড ইটস পপুলেস ইন Bengal sultans engaged in diplomatic exchanges with kingdoms and distant as China, Delhi, Khorasan, illustrating the region's significance on the international stage.
দেখেন এই মুসলমানদের এই সময়কালে তারা এখানে যখন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ডেভেলপমেন্ট, তখন তারা কূটনৈতিক সম্পর্ক করতেছে, চায়নার সাথে সম্পর্ক করতেছে, খোরাসানের সাথে, তার্কির সাথে সম্পর্ক করতেছে, এবং যেটাকে আমরা রিসিপ্রোকাল রিলেশনশিপ বলেছি, যে সামটাইম ক্লোজ অ্যান্ড সামটাইম রিসিপ্রোকাল রিলেশনশিপ, সেটি তারা মেনটেন করতেছে। এরপরে ত্রিপুরায় সমস্যা হচ্ছে, সেটা সমাধান করার জন্য বাংলার শাসক যাচ্ছে। আব্দুর রহিম, এম.এ. রহিম খুব ভালো করে এটাকে আরও ব্যাখ্যা করেছেন যে দ্য ট্রান্সফরমেটিভ ইম্প্যাক্ট অফ মুসলিম রুল অন বেঙ্গলস পলিটিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল ল্যান্ডস্কেপ ফ্রম 1342 to 1576. The era witnessed the emergence of new institutions and the initiation of pivotal socio-cultural trend. এই pivotal socio-cultural trendটা কোথায়কার? That was from Arab, that was from Persia, that was from Central Asia. এই কানেকশনটা ডেভেলপ করেছে বাংলার সাথে। সুশীল চৌধুরী তিনিও এই ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি বলছেন দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর আ প্রসপারাস ইকোনমিক লাইফ আর প্রেজেন্ট ইন বেঙ্গল। হিন্দু মুসলিম নির্বিশেষে সব যারা ঐতিহাসিক ছিলেন আছেন প্রত্যেকেই স্বীকার করেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা বুঝেও না বুঝার ভান করেন, এরাই বলেন যে মুসলমানদের নাকি এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। সুশীল চৌধুরী সেম কথা বলেছেন, দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর আ প্রসপারাস ইকোনমিক লাইফ আর প্রেজেন্ট ইন বেঙ্গল ইন মিডেভেল পিরিয়ড। আকবর আলী খান, আমরা আকবর আলী খানের গোল্ডেন এজ হাইপোথিসিস, গোল্ডেন বেঙ্গল হাইপোথিসিস আমরা পড়েছি অনেকেই। তিনি এখানে 3টা ডাইমেনশনের কথা বলেছেন। এক, বেঙ্গল হ্যাজ সাস্টেইনড কন্টিনিউয়াস ইকোনমিক প্রসপারিটি থ্রু আউট ইটস হিস্ট্রি, হাইলাইটেড বাই অ্যাবসেন্স অফ ফ্যামাইন ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। দ্যাট মিনস ব্রিটিশদের আসার আগে বাংলায় কোনো দুর্ভিক্ষের ইতিহাস নাই। ব্রিটিশরা আসার আগে বাংলায় কোনো দুর্ভিক্ষের ইতিহাস নাই। দ্যাট ইন্ডিকেট দ্যাট দেয়ার ওয়াজ প্রসপারাস বেঙ্গল। সেকেন্ডলি, there existed an extraordinary affordability of essential goods, resulting in a notable high standard of living for individual with modest incomes. অর্থনৈতিক দিক থেকে মানুষের দৈনন্দিন জীবন চলার জন্য যে জিনিসগুলো দরকার, all were present in Bengal. And lastly, তিনি বলেছেন the economic affluence experienced by Bengal contributed to the absence of native slavery. আমরা ইতিহাসে আমেরিকা 200 বছর আগে, আমেরিকাতে 150-200 বছর আগেও আমেরিকাতে দাস নিয়ে যুদ্ধ হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে। আর বাংলার ইতিহাসে দাসের ইতিহাস পড়েন আপনারা? আফ্রিকাতে দাসের ইতিহাস আছে, বাংলায় কোনো দাসের ইতিহাস নেই। ওয়াই? মুসলিম আমলে কোনো দাসের ইতিহাস দেখছেন? বিকজ অফ দ্য অ্যাফ্লুয়েন্স, বিকজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক ইন্টিগ্রিটি, এটা বাংলায় ছিল। জন এস ডায়াল তিনি ইকোনমিক ল্যান্ডস্কেপ মিডেভেল বেঙ্গলে ব্যাখ্যা করতে গিয়ে তিনি 3টা ডিস্ট্রিক্টের উপর, 3টা মানে ডিস্ট্রিক্ট এরার উপর তিনি ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে ফ্রম 590 থেকে 1205 সাল পর্যন্ত বাংলায় স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার যে ব্যবহার খুবই কম ছিল এবং খুব পার্টিকুলার একটা জায়গা এগুলো ছিল। এরপরে 1205 থেকে 1576 সাল পর্যন্ত সেখানে সিলভার কয়েন, রৌপ্য মুদ্রার প্রচলন ছিল, কিছু কিছু স্বর্ণ মুদ্রা ছিল। বা 1576 থেকে 1757 এই সময়কালের মধ্যে তিনি বলছেন ব্যাপক ভিত্তিক স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, কপার মুদ্রা, যেটাকে হচ্ছে এই বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন বাংলায় ছিল। এই স্বর্ণ মুদ্রার প্রচলনের ইন্ডিকেশনটা কি? যে স্বর্ণমুদ্রা ইটসেলফ ইন্ডিকেট দ্য প্রসপারিটি, সিলভার কয়েন ইটসেলফ ইন্ডিকেট দ্য প্রসপারিটি। যেখানে সেন আমলে কড়ির প্রচলন ছিল, কড়ি বুঝেন তো, কড়ি দিয়ে মানুষ লেনদেন করতো, সেখানে মুসলিম আমলে এসে এখানে সিলভার কয়েন স্টার্ট হয়, গোল্ড কয়েন স্টার্ট হয়। সো ইটস ইন্ডিকেট দ্য প্রসপারিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কানেকশন উইথ আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। খুব ইন্টারেস্টিং একটা স্টাডি হয়েছে, মিজানুর রহমান করেছেন নীলফামারী ডিস্ট্রিক্টের উপর। তিনি সেই স্টাডিতে দেখিয়েছেন যে মিডেভেল পিরিয়ডে কীভাবে ক্রপসের মানে শস্য উৎপাদন বেশি হয়েছে বাংলায়, মুসলিম আমলে কীভাবে শস্যের উৎপাদন বেশি হয়েছে, তিনি এই ব্যাখ্যাটি করেছেন সেখানে।
এটা হচ্ছে মিডিয়াভেল এগ্রিকালচার অ্যান্ড আর্কিওবোটানিক্যাল স্টাডি। এটা আপনি পড়ে নিন, আসলে হাতে আর মনে খুবই সময় নেই আমার। সো আমরা একেবারে লাস্টের দিকে চলে যাই, সেটা হচ্ছে যে রিচার্ড ইটন তার ব্যাখ্যায় তিনি বলেছেন যে বাংলায় যেই মুসলমানরা এসেছে তারা ছিল সুপার হিউম্যান হিরো। রিচার্ড ইটন বলছেন দে আর দ্য সুপার হিউম্যান হিরোজ। আপনি খানজাহান আলীকে কীভাবে ব্যাখ্যা করবেন? খানজাহান আলী যে বিশাল বিশাল পুকুর বানাইছেন, কেন বানিয়েছেন এগুলো? সোশ্যাল ওয়েলফেয়ার, মানুষের প্রয়োজনে তিনি সেখানে সাপোর্ট দিয়েছেন, বন জঙ্গল কেটে মানুষদেরকে কৃষিকাজের উপযোগী করে দিয়েছেন, বসতি স্থাপনের ব্যবস্থা করে দিয়েছেন। সো হি ওয়াজ লিডার। আপনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে কীভাবে ব্যাখ্যা করবেন? তিনি তো আলেম ছিলেন, এটা যেমন অ্যাজ ওয়েল এজ হি ওয়াজ লিডার, সোশ্যাল লিডার, সামাজিক নেতা ছিলেন তিনি। সোসাইটিকে মোটিভেট করার মতো এবং সামাজিক প্রত্যেকটা মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি তার ছিল। সো এই মানুষদেরকে রিচার্ড ইটন বলেছেন দে আর দ্য সুপার হিউম্যান হিরোজ। দেখেন, under the Muslim rule, Bengal experienced a notable surge in economic prosperity, particularly in the dominion of trade and commerce. This era witnessed advancement in various industries and the establishment of trade connections with distant regions in both the east and west. সেখানে কি এর বাইরে আর কি ডেভেলপমেন্ট দেখি? কৃষিতে উন্নয়ন হয়েছে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন হয়েছে, ইন্ডাস্ট্রিতে উন্নয়ন আমরা লক্ষ্য করি এখানে। আমরা ইবনে বতুতার নাম শুনেছি। ইবনে বতুতা বাংলায় এসেছেন 1340-এর দশকে, এই সময় তিনি বাংলায় এসেছেন। তখন আমাদের সোনারগাঁ কেন্দ্রিক যিনি শাসক ছিলেন তিনি ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহের এই এলাকায় এসে বাংলাকে দেখে তিনি বলেছেন হেল ফুল অফ গুড থিংস, দোজকপুরি নিয়ামত, সব কিছু ভালো আছে, শুধু পরিবেশটা একটু, এনভায়রনমেন্টটা একটু খারাপ, প্রচুর বৃষ্টিপাত হয়, মশা কামড়ায়, এগুলো আছে। বাট এখানে হেন কিছু নাই যেটা নাই, সব আছে এখানে, মানুষের প্রয়োজনীয় সব আইটেম এখানে রয়েছে। এবং মাহুয়ানের বক্তব্য, চাहे চৈনিক পরিব্রাজক মাহুয়ানও একই কথা বলেছেন, বাংলার ইকোনমিক ডেভেলপমেন্টের এবং সোশ্যাল স্ট্রাকচারের কথা তিনি বলেছেন। এখন এই যে মুসলমানরা আসার কারণে তারা একদিকে যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমরা বলেছি ফরেন কানেকশন তৈরি করেছেন, অন দ্য আদার হ্যান্ড মানুষকে জ্ঞানের সাথে সম্পৃক্ত করার জন্য শিক্ষার প্রসারে তারা কাজ করেছেন, অনেক কাজ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, লক্ষ লক্ষ প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। আমরা এই ইতিহাসে আসলে আজকে আলোচনা করার সুযোগ নেই। পার্মানেন্ট সেটেলমেন্ট এবং তার পরবর্তী সময় পুরো স্ট্রাকচারটা ভেঙে দিয়েছে ব্রিটিশরা, এটা আমরা পরবর্তী সময়ে সুযোগ পেলে আলোচনা করব। শুধু একটা বিষয় বলি, এই যে বাংলা ভাষাটা, আজকে আমরা যে ভাষাটাকে পাচ্ছি, এই ভাষাটাকে আমাদের জন্য সাস্টেনেবল করেছে মুসলিম শাসকগণ। আমরা এই ভাষাটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা করেছে কেন? আমি একটা দুটো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন যে চর্যাপদের লেখকদের যে লেখনী সেটা কেন নেপালে পাওয়া যায়? এই চিন্তা কখনো, এই প্রশ্ন কখনো আসছে আপনাদের মনে? চর্যাপদের এই লিপি কেন নেপালে পাওয়া যাচ্ছে? নেপালে পাওয়া যাচ্ছে কারণ সেন আমলে এসে এই সংস্কৃতের বাহিরে বাংলার যে চর্চা সেটাকে কোনোভাবেই তারা টিকতে দেয় নাই। এখানকার যারা বাংলা চর্চা করতেন, কবিতা লিখতেন, তারা সে পাহাড়ের পাদদেশে চলে গেছে, পালায় গেছে এখান থেকে। তারা ব্রাহ্মণরা চিন্তিত ছিল যে মানে সংস্কৃত টেক্সটের বাইরে কোনো টেক্সট যদি এস্টাবলিশড হয় তাহলে তাদের সংস্কৃত বিপদে পড়ে যাবে, অথবা অন্য কারণে থাকতে পারে, তা অন্য কাউকে মানে ডেভেলপমেন্টের সুযোগ দেয়নি। মুসলমানরা এসে বাংলাকে টেক ওভার করলো, বাংলা ভাষাকে টেক ওভার করলো, বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসলমানরা। এটা আমি বলি নাই, এটা দীনেশ চন্দ্র সেন খুব চমৎকার করে বলেছেন, দ্য এলিভেশন অফ বেঙ্গলি টু আ literary status was brought about by several influences, of which Mohammedan conquest was undoubtedly one of the foremost. মুসলমানরা যে বাংলাকে ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে এর পেছনে তিনি প্রধানতম কারণ বলছেন মুসলমানদের বাংলা বিজয়। If the Hindus king had continued to enjoy independence, the Bengali language would scarcely have got an opportunity to find its
ওয়ে টু দ্য কোর্স অফ কিং। বলছে যে যদি হিন্দুরা থাকতো তাহলে এটা রাজকীয় ভাষা হিসেবে স্বীকৃত হওয়ার কোনো সুযোগ ছিল না। সো অনেক আলোচনা এখানে, আমি এদিকে সময় মনে শেষ পর্যায়ে যাচ্ছি না। মাহওয়ানের বক্তব্য আছে বাংলার ইতিহাস নিয়ে, বাংলাকে তারা কিভাবে দেখেছেন। এখন এই যে শাসকরা বাংলায় এসছেন, এই শাসকরা আসলে কি করেছেন বাংলাদেশে? আমি শুরুতে বলেছি যে সোশ্যাল জাস্টিস এখানে তারা প্রতিষ্ঠিত করেছেন। তারা বাংলার মানুষদেরকে নিয়মের মধ্যে আনার কাজ করেছেন, তাদেরকে প্রমোট করেছেন, সহযোগিতা করেছেন, অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে এঙ্গেজ করেছেন, ইন্টারন্যাশনাল লিঙ্ক আপ ডেভেলপ করে দিয়েছেন, যেটা রাষ্ট্রের কাজ। 550 বছর একটানা পৃথিবীর সেরা ইকোনমি থাকা সম্ভব না উইদাউট দিস অ্যাক্টিভিটি, যেটা বাংলায় হয়েছে। এবং একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এটা হলো যে জেনারেলি পিপল হ্যাড পাওয়ার টু ফাইল আ কেস অ্যাগেনস্ট সুলতান টু কাজী। এটা মুসলিম আমলে এস্টাবলিশ ছিল যে মানে শাসকের বিরুদ্ধে কাজীর কাছে যেই কেউ বিচার দিতে পারত। একটা ঘটনা রিয়াজুস সালাতিনে আসছে, সেটা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময়কালে তিনি একবার মানে তীর, ওই যে শাসকরা বের হয় তীর মারে, এরকম একটা করে না, যেগুলো রেগুলার মানে রিক্রিয়েশন একটা পার্ট। সে একবার তিনি তীর নিক্ষেপ করেছেন, গিয়ে একটা বাচ্চার গায়ে পড়ছে এবং বাচ্চাটা মারা গেছে। তো এই বাচ্চাটা ছিল একজন বিধবা মহিলার বাচ্চা। তিনি কাজীর কাছে বিচার দিয়েছেন শাসকের বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আজম শাহের বিরুদ্ধে। গিয়াসউদ্দিন আজম শাহকে কাজী ডেকেছেন। গিয়াসউদ্দিন আজম শাহ কাজীর কথা মতো এজলাসে আসছেন। আসার পরে তিনি মহিলাকে বললেন যে আপনার দাবি উত্থাপন করুন, আপনার দাবি উত্থাপন করুন। দেন মহিলা দাবি উত্থাপন করলেন এবং সেই দাবির আলোকে রাজা বা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তাকে সমপরিমাণ জরিমানা দিতে রাজি হলেন। এই যখন ঘটনা, তখন এই এরপরে কাজী জিজ্ঞেস করলেন যে আপনি এর দ্বারা সন্তুষ্ট কিনা। মহিলা বলছে আমি সন্তুষ্ট। এই পর্ব এতটুকু হলো। দেন এবার সুলতান বলতেছেন, ইফ টুডে আই ফাউন্ড ইউ ডেভিয়েটিং ফ্রম স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু দ্য লিগাল ইনজাংশন, আই উড হ্যাভ রেস্টোর্ড টু বিহেডিং উইথ মাই শর্ট। আজকে যদি আপনি এই আইনকে ব্যত্যয় ঘটাইতেন, আমাকে যথাযথভাবে বিচার না করতেন, তাহলে আপনি আমার গর্দানটা কাটিয়ে ফেলতাম। আর উত্তরে কাজী বলতেছেন, যদি আপনি আমার কথা মতো রেসপন্স না করতেন, তাহলে আমি পিঠের মধ্যে চাবুক মাইরা লাল করে দিতাম। সো দ্যাট ওয়াজ দ্য রিয়েল পিকচার অফ দ্যাট ভেরি টাইম। আসসালামু আলাইকুম। সো আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একেবারে কনক্লুশনে চলে আসি, 2 মিনিটের মধ্যে আমরা শেষ করব। তা আমরা একেবারে লাস্ট এসে যে কথাটা বলতে চাই যে বখতিয়ার খিলজি 1204 সালে বাংলায় বিজয় করেছেন এবং বাংলা বিজয় করার মধ্য দিয়ে বাংলায় যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এই দীর্ঘ 550 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেই ডেভেলপমেন্টটাই আলটিমেটলি এদেশে পাবলিক স্পেয়ার ইসলামকে এস্টাবলিশ করতে সাপোর্ট দিয়েছে। এবং এই জায়গায় এসে 4টা আমার মানে ফাইন্ডিংস, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেটেড এফার্ট ইন ল্যান্ড রিক্লামেশন অ্যান্ড অ্যাগ্রারিয়ান ডেভেলপমেন্ট। মুসলমানরা এখানে সবচেয়ে বেশি যেই কাজগুলো করেছে তার মধ্যে একটা হচ্ছে যে ভূমিগুলোকে কৃষির উপযোগী করার ক্ষেত্রে তারা নেতৃত্ব দিয়েছে। দেন বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নয়ন তারা ঘটিয়েছে। দেন হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে অ্যাকোমোডেশন, সোশ্যাল কালচারাল যে বিষয়গুলো, সেগুলোকে তারা অ্যাকোমোডেট করেছে। অ্যান্ড ফাইনালি দে এস্টাবলিশ সোশ্যাল জাস্টিস ইন বেঙ্গল, এবং যার কারণে 550 বছর বাংলা সারা পৃথিবীর সেরা ইকোনমি ছিল এবং বাংলার মানুষ তখনকার সময় সারা পৃথিবীর অন্যতম সম্পদশালী মানুষ ছিল। আমরা গরিব ছিলাম না, আমরা সম্পদশালী মানুষ ছিলাম। আমাদেরকে 200-250 বছরের
নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে গরিব করা হয়েছে। একদিন সময় পেলে আলোচনাটা করব যে কীভাবে আমাদেরকে ধরে 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 গরিব করা হয়েছে। মুসলিম হিস্ট্রিতে গরিব ছিলাম না আমরা। তা আমি শেষ করব এই কথা বলেই যে আমরা যেই ট্রান্সফরমেশনটা দেখেছি 1204 সালের পর থেকে, এই ট্রান্সফরমেশনটা মুসলমানদের নেতৃত্বে হয়েছে এবং বাংলায় মুসলমানরা আজকে পর্যন্ত যেই স্টাবলিশড ব্যবস্থাপনা আমরা তৈরি করতে পেরেছি বাংলায়, তার পেছনে সেই মুসলমানদের ঐতিহ্য বা মুসলমানদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। দীর্ঘ সময় ধরে আপনারা আমার বক্তব্য শুনেছেন। আশা করি এর মধ্য থেকে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।